স্বাগত ৭১ খেলাযোগের সাথে আছি আমি দেব চৌধুরী। গলে চলছে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট, সেই টেস্ট নিয়ে আমরা সবকিছু আলোচনা করবো। তবে সবার আগে আজকের দিনটা কেমন গেল সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে এখন পর্যন্ত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৩৬১ রানে। দিন শেষে বাংলাদেশের স্কোর ১৩৩, ২ উইকেটে আছেন মুশফিকুর রহিম ক্যাপ্টেন। তিনি জানেন যে ৪ নম্বরে ব্যাট করছেন এবং সৌম্য সরকার। এবং বাংলাদেশ প্রথম ইনিংসে তাদের যে ব্যাটিংটা শুরু করেছে সেটা এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে দুই ওপেনারের 50-তে খুব ভালো একটা ট্র্যাকেই রয়েছে এবং ৪৯৪ রানে শেষ হয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কায় আছেন আমাদের সহকর্মী উপল নন্দী, তার ম্যাচ রিপোর্টটা আমরা দেখে নিচ্ছি। ওয়াইড দ্বিতীয় দিনের শুরু, গলের ব্যাটিং প্যারাডাইসে দাপুটে লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম দিনে ৪ উইকেটে ৩২১, হোস্টরা দৌড়াচ্ছে বড় স্কোরের দিকেই। ৪ আর ৬ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথেই সুন্দর রানে জীবন পাওয়া কুশাল মেন্ডিস। প্রথম দিন শেষে মিরাজ জানিয়েছিল শ্রীলঙ্কার বড় স্কোর ঠেকাতে দিনের শুরুতেই উইকেট তোলার পরিকল্পনা। ১৯৪ রানের কুশাল মেন্ডিসকে আউট করে পরিকল্পনার বাস্তবায়ন নিজেই করেছেন এই স্পিনার। মেন্ডিসের ডাবল সেঞ্চুরি স্বপ্ন ভেঙেই বসেছিলেন না মিরাজ। ৭৫ করার ডিক ভেলারকে আউট করে ম্যাচে ফিরিয়েছেন টাইগারদের। পরপর ২ উইকেট হারিয়ে আবারও চাপে হোস্টরা। লাঞ্চে গিয়েছে ৬ উইকেটে ৪৪৩ রানে। প্রথম দিনের শেষ আর দ্বিতীয় দিনের শুরুটা ধরে রাখতে পারেনি লঙ্কানরা। লাঞ্চের পরপরই ক্যাপ্টেন হেরাতকে ফিরিয়েছেন মুস্তাফিজ, লিটনকে নিয়ে রান আউট করিয়েছেন লাকমালকে। হাফ সেঞ্চুরিয়ান পেরেরাকে আউট করেছেন মিরাজ। শেষ ব্যাটসম্যান সান্দাকানকে তুলেছেন সাকিব আল হাসান। টি ব্রেকের ঘণ্টাখানেক আগেই শ্রীলঙ্কা অল আউট ৪৯৪ রানে, মিরাজের ৪ উইকেট। সৌম্য নড়বড়ে থাকলেও আত্মবিশ্বাসী প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। চা বিরতির আগ পর্যন্ত উইকেট হারায়নি বাংলাদেশ। স্কোরবোর্ডে রান ৩১। চা খেয়ে আরো বেশি চাঙ্গা তামিম সৌম্য, ঠান্ডা মাথায় সামলেছেন লাকমাল হেরাতদের। ২ ওপেনার দুজনই বাঁহাতি, দুজনের ব্যাটেই হাফ সেঞ্চুরি। লঙ্কান ইনিংসের জবাব দিতে এমন শুরুরই দরকার ছিল বাংলাদেশের। তবে দুর্ভাগ্য তামিমের কোথা থেকে কি হয়ে গেল। ৫৭ রানে ফিরলেন সর্বোচ্চ হতাশা নিয়ে। ভাঙল লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ ১১৮ রানের ওপেনিং পার্টনারশিপ। তবে আর উইকেট না পড়লে দিনটা আরো রঙিন হতে পারত টাইগারদের জন্য। পরিকল্পনা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলে কিভাবে ম্যাচে ফেরা যায় সেটাই করে দেখিয়েছে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে স্পিনাররা। গলের ব্যাটিং স্বর্গ উইকেটে এবারে খেল দেখাচ্ছেন ব্যাটসম্যানেরা। ওপেনিং যদি ক্লিক করায় দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে সফরকারীরা। তৃতীয় দিন পুরোটা ব্যাট করতে পারলে লঙ্কান ইনিংসকে টপকে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। উপল নন্দী, ৭১, গল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল রূপক। দিনটা বাংলাদেশের জন্য কেমন গেল? সাইফুল রূপক যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে গল থেকে। রূপক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দিন শেষে ২টো উইকেট, মানে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের অবস্থানটা কেমন এই টেস্টের কন্টেস্টে? আসলে একেবারে ফ্ল্যাট উইকেট, ব্যাটিং প্যারাডাইস যেটা বলা যায়। পোস্ট ম্যাচে আজকে দিন শেষে হাতুরু সিংহে এসেছিলেন সাংবাদিকদের সাথে কথা বলতে। তিনি বলেছেন যে খুবই সহজ এখানে ব্যাটিং করা, কিন্তু তামিম যেভাবে আউট হয়েছে শেষ দিকে, আসলে এত বড় একটা পার্টনারশিপ শ্রীলঙ্কার বিপক্ষে, এটা বাংলাদেশের ওপেনিং এর সেরা পার্টনারশিপ, আপনি নিশ্চয়ই জানেন। তো তামিমের আউট একটু ধাক্কা খেয়েছে এবং মুমিনুলের বলটা আসলে একটু টার্ন করে ফেলেছে, কিন্তু তামিমের আউট নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট, কোচিং ডিপার্টমেন্ট সবারই একটু খুবই তারা ডিসঅ্যাপয়েন্টেড, এটা হাতুরু সিংহে জানিয়েছেন। এরপরও দিন শেষে এই উইকেটে আসলে ১৩৩ রান করেছে। ২ উইকেট পড়ে যাওয়াটা দুঃখজনক, বাংলাদেশের হেড কোচ বলেছেন। তবে এখনো ফলন এড়াতে ১৬১ রান বাকি এবং ৩৬১ রানে পিছিয়ে আছে, যেটা তৃতীয় দিনেও ব্যাটিং করাটা সহজ হবে। কোচ বলছিলেন যে তৃতীয় দিন পর্যন্ত ব্যাটিং করাটা যায় বলে এবং বড় স্কোর করা যায়, শ্রীলঙ্কাকে টপকানো যাবে। কিন্তু সেটা অবশ্যই সিনিয়র ক্রিকেটারদের, সিনিয়র ব্যাটসম্যানদের চাপটা নিতে হবে এবং লম্বা ইনিংস খেলতে হবে। যেমন হাতুরু বলছিলেন যে বাংলাদেশি ব্যাটসম্যানদের যে সমস্যা ৫০-৬০ হলেই একটু উল্টো পাল্টো বা কনসেন্ট্রেট ল্যাপস হয়, এই কারণে আউট হয়ে যাচ্ছে। সম্মুখে নিয়ে তিনি একটু চিন্তিত, কিন্তু মুশফিক যেহেতু আছেন ক্রিজে, উনি ভাবছেন যে আসলে তৃতীয় দিনের শুরুতে সম্মুখে মুশফিক যে সিনিয়র যে মেন্টালিটি আছে সেটা নিয়ে আসলে সম্মুখে ক্যারি করতে পারবেন এবং
প্রথমে ফলো অন এড়ানোর টার্গেট, তারপর আসলে যত তার কাছাকাছি যাওয়া যায় বা লিড নিলে বা যত বড় স্কোরটাকে আসলে টেনে নিয়ে যাওয়া যায়। রূপক, আপনাকে ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে কথা বলছিলেন সাইফুল রূপক গল থেকে। আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম নাহিন। নাহিন, একটা ব্যাপার আমি জানতে চাবো আপনার কাছে যে সৌম্যর ব্যাটিংটা, তিনি আজকে খুব ভালো ব্যাটিং করেছেন, অন্তত প্রথম হাফ অ্যান আওয়ার বাদ দিলে পরের অংশটুকু এবং প্রথম অংশটুকু সম্পূর্ণ ডিফারেন্ট একটা সৌম্য। আমরাকে অনেক এজ দেখেছি, অন্তত 4টা এজ ছিল, তিনি ড্রপড হয়েছে। মানে সৌম্যর ব্যাটিংটা আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? দেব, অলরেডি কিন্তু অর্ধেক আপনি বলে দিয়েছেন, কারণ সৌম্য যখন তার উইকেটটা প্রথম ক্যাচটা মিস হলো সৌম্যর ব্যাটিংটা কিন্তু একটু নড়বড়া ছিল। আপনি যদি দেখেন সৌম্যর ব্যাটে বল আসছিল না, ও কিছুটা ঘাবড়ে গিয়েছিল, এবং ঘাবড়ানোটা কিন্তু স্বাভাবিক, কারণ আপনি জানেন অনেকগুলা ম্যাচে আমরা কিন্তু সৌম্যকে দেখেছি যে সৌম্য কিন্তু তিনি ওভাবে পারফর্ম করতে পারেননি। তার মেন্টালিটি একটা কিন্তু প্রেশারও থাকবে যে কিভাবে তার থিতু হতে হবে উইকেটে, বাংলাদেশ ইনিংসটাকে বড় করতে হবে, যে তার উপর আরেকটা চাপ শ্রীলঙ্কার ইনিংসটাও অনেক বড়। সেখানে সৌম্যর ব্যাটে একদম বল আসছিল না, কিন্তু পরক্ষণে কিন্তু নিজেকে তিনি পিক করে নিয়েছেন, এবং সেখান থেকে এখন তিনি 66 রানে অপরাজিত আছেন ক্রিজে। দেব, এবং একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি তামিম সৌম্য দুজনের ক্ষেত্রেই, যে তারা শ্রীলঙ্কার বোলারদের একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করেছেন। ফর এক্সাম্পল, যখন দিলরুয়ান প্রথম ওভার বল করলেন, ঠিক প্রথম ওভারেই তামিম স্টেপ আউট করে পরপর 3 বলে 2টো 4 মেরেছেন। মানে এটাকে একটা ইন্ডিকেশন দেয়া কিনা যে আই এম হিয়ার দ্য অথরিটি, যে অপোনেন্টকে প্রেসার দেওয়া। আপনি যদি তামিমের ব্যাটিংটা ওই সময় লক্ষ্য করেন, দেখবেন যে স্ট্রেট ফ্রম দ্য বিগিনিং হি ওয়াজ ইন অ্যাটাকিং মুড, এবং তারপরে আস্তে আস্তে যখন ফিল্ডটা একটু স্প্রেড হয়ে গেছে, তিনি সিঙ্গেল নিয়ে খেলেছেন। তামিমের ব্যাটিংটা কি আমরা একটু দেখতে পারি? দেব, অবশ্যই তামিমের ব্যাটিংটা যদি আপনি দেখেন, তার আগে আপনার কিন্তু একটা কথা মনে থাকার কথা, তামিম ইকবাল কিন্তু সবসময় একটা কথাই বলে থাকেন, সেটা হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এন্ড তামিম কিন্তু এই পন্থাতেই চলে। আমরা কিন্তু শ্রীলঙ্কাকে দেখেছি, তারা কিন্তু ডিফেন্সিভ ব্যাটিং দিয়ে শুরু করেছিলেন, কিন্তু তামিম ইকবালের ব্যাটিং যদি আপনি দেখেন, হি ওয়াজ কোয়াইট রিয়েল অ্যাটাকিং মুড। এটা কিন্তু শ্রীলঙ্কাকে প্রেসারে রাখার একটা মানসিকতা আপনি বলতে পারেন, এবং তামিমের ব্যাটিংটা দেখেও কিন্তু সৌম্যের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যবোধ কাজ করেছিল। দেব, তামিম যদি ওই মুহূর্তে ডিফেন্সিভ খেলা শুরু করতো, আপনি কি মনে করেন না যে সৌম্যের নড়বড়া ভাবটা আরো বেড়ে যেত? এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জায়গায় দেখতে চাই যে তামিমের যে অবস্থাটা, যে তামিম যেভাবে আউট হলেন, এখানে তার মেন্টাল স্টেট নিয়ে আমরা একটা ব্যাপার একটু দেখতে চাই, স্পেশালি দুটো জিনিস। একটা হচ্ছে যে মিরাজের বলে তিনি যে চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লং থেকে ক্যাচটা ধরলেন, এট দ্য সেম টাইম সেই তামিমই আবার একদম কি বলে যে একটা বোকামি করে তার উইকেটটা দিয়ে আসলেন। তো ওই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক দেব। আসলে তামিম ইকবালের মতো এত এক্সপেরিয়েন্সড একটা প্লেয়ারের কাছ থেকে কিন্তু আসলে আমরা এরকম একটা ভুল একেবারেই আশা করি না। আপনি কিন্তু দেখেছেন তামিম ইকবালের জাজমেন্টটা তো কিন্তু ভুল ছিল। তামিম ভেবেছিল বলটা তার হাত থেকে চলে গেছে, এটা কিন্তু উইকেট কিপারের একটা টস ছিল, এন্ড সেই ব্লাফটা তামিম ইকবাল পেয়েছে, এবং সেখান থেকে কিন্তু তিনি ক্রিজ ছেড়ে চলে গেছে। তো আসলে এন্ড অফ দ্য ডে টপিক আসলে এইটাই যে কেন তামিম ইকবালের এই কাজটা করলো। তবে আশা করা যাচ্ছে পরবর্তী ইনিংসে এরকম কোনো ভুল তিনি করবেন না দেব, এবং তার জন্য এক্সপেক্ট করতে হবে যে বাংলাদেশ যেন ফার্স্ট ইনিংসে আরো লম্বা সময় পর্যন্ত ব্যাটিং করতে পারে। অবশ্যই ফলো অনে যেন বাংলাদেশ না পড়ে, যেটা আমরা সাইফুল রূপক বলছিলাম। ডেফিনেটলি নট। নাহিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। খেলা থেকে একটা বিরতির সময় হলো, থাকুন আমাদের সঙ্গে, একটা বিরতি নিয়ে খুব শিগগিরই ফিরছি। পর আবারও স্বাগত 71 খেলাযোগে, সাথে আছে সহকর্মী তরিকুল ইসলাম নাহিন। নাহিন, বাংলাদেশের বেস্ট বোলারদের মধ্যে অবশ্যই মেহেদী হাসান মিরাজ 4 উইকেট পেয়েছেন। মিরাজের বোলিংটা মানে আপনি কিভাবে দেখছেন আজকের প্রেক্ষাপটে? হি ইজ আ ভেরি ইয়াংস্টার, এবং তার পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট নেই। তিনি একদম শুরু থেকে, তার অভিষেকের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে আসছেন, এবং তার কল্যাণে কিন্তু আজকে আমরা 500-র আগে শ্রীলঙ্কাকে ব্লক করতে পেরেছি। যদি তিনি না থাকতো হয়তো বা স্কোরটা আরো বড় হতে পারতো। তবে মেহেদী হাসান মিরাজের কথাই যদি আমরা বলতে থাকি, তিনি 4টা উইকেট নিয়েছেন, কিন্তু তার সাথে কিন্তু রানও প্রচুর দিয়েছেন দেব। আমরা যদি তার বলে কে কত রান নিয়েছে সেটা একবার দেখি, আপনি কিন্তু দেখতে পারেন কুশাল মেন্ডিস 32 বল ফেস করে তার এখান থেকে 41 রান নিয়েছেন। স্ট্রাইক রেটটা যদি আপনি দেখেন, এটা কিন্তু অনেক বড়। প্লাস গুণারাত্নে 28 বল খেলে তিনি 23 রান নিয়েছেন, ডিকওয়েলা 18 বল খেলে 16 রান নিয়েছেন, আর পেরেরা 22 বল খেলে আসলে 17 রান নিয়েছেন। তিনি কিন্তু তার রানের পরিমাণটাও ব্যাপারটা হচ্ছে যে শ্রীলঙ্কার যারা টপ 4 জন করার যে সেঞ্চুরিয়ান বা 3 জন 50 করেছেন, তারা সবাই মিরাজের এগেইনস্টে তাদের রান রেট বা স্ট্রাইক রেট ছিল অলমোস্ট 80 to 100 বা 100 প্লাস। অবশ্যই, তবে এটা কিন্তু শুধু অ্যাকচুয়ালি মেহেদী হাসান মিরাজ না, আরো যারা বোলার ছিলেন তাদের মধ্যে 100-র উপর রান কিন্তু অনেকেই দিয়েছেন। কেবল মুস্তাফিজ ছাড়া, মুস্তাফিজের ইকোনমি ছিল 2.71। এছাড়া যদি আপনি অন্যান্য প্লেয়ারদের স্ট্রাইক এইগুলো দেখেন, যদি
বাংলাদেশের যারা 100-র উপর রান দিয়েছে তাদের মধ্যে সুভাশিস রায় 24 ওভার বল করে, এর আগের দিন কিন্তু তিনি কিন্তু খুব নিয়ন্ত্রিত বল করেছিলেন, সেই নিয়ন্ত্রিত বল থেকে আজকে একটু হটে এসে তিনি 1 উইকেট পেয়েছেন 103 রান দিয়ে, তার ইকোনমি 4.29। মেহেদী হাসান মিরাজের কথা তো বলছিলাম, কিন্তু সাকিব আল হাসান একদম লাস্ট মোমেন্টে এসে উইকেটটা নিয়ে নিয়েছেন, ওটা যদি না পেতেন তাহলে আজ কিন্তু তার খাতায় কোনো উইকেট যোগ হতো না, 100 রান তিনি দিয়েছেন। 100 রান 3 জন দিয়েছেন এবং আমরা এক্সপেক্ট করব যে বাংলাদেশের ব্যাটসম্যানরাও যেন অন্তত শ্রীলঙ্কার বোলারদের কাছ থেকে ঠিক এভাবেই রান করে নিতে পারে পরবর্তী যে সময়গুলো খেলা হবে। নাহিন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। যোগ দিন খেলাযোগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন, চোখ রাখুন 71-এ।